আসসালামু আলাইকুম। অভিশপ্ত রুম পর্ব ৩। রায়হান তার পকেট থেকে এক কৌটা দেশলাই বের করলো। হাতের কাঁপুনি সত্ত্বেও সে কোনো রকমে একটা কাঠি জ্বালাতে সক্ষম হলো। দেশলাইয়ের সামান্য আলোয় রুমের অন্ধকার কিছুটা দূর হলো। আর ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল। ডক্টর মোশাররফের আত্মা সেই আলোর স্পর্শে যেন পড়ে যেতে শুরু করলো। তার বীভৎস মুখটা বিকৃত হয়ে গেল। আর তিনি চিৎকার করে বললেন, না, আলো নয়, আমি অন্ধকারেই অমর। রায়হান সঙ্গে সঙ্গে আরও দুটো দেশলাই কাঠি জ্বালালো। রুমের অন্ধকার যেন সেই সামান্য আলোতেই মিলিয়ে যাচ্ছিল। ডক্টর মোশাররফের আত্মা তীব্র যন্ত্রণায় চিৎকার করে দূরে সরে গেল। আর তার হাত থেকে সেই নীল তরল ভরা শিশিটা মেঝেতে পড়ে ভেঙে গেল। শিশি ভাঙতে এক ধরনের কালো ধোঁয়া রুমের ভেতরে ছড়িয়ে পড়ল। আর তার মধ্য থেকে শত শত বিকৃত মুখ আমাদের দিকে তাকিয়ে হাসতে শুরু করলো। তারা যেন ডক্টর মোশাররফের অতীতে শিকার হওয়া অন্যান্য আত্মা। তারা আমাদের দিকে এগিয়ে আসছে, তাদের মুখে এক উন্মাদ হাসি। আমরা কি করব এবার বুঝতে উঠতে পারলাম না। হঠাৎ আমাদের পেছনের দেয়াল থেকে একটা করুণ ফিসফিসানি শোনা গেল, আমি এখানে, আমাকে বের করো, আমি তোমাদের পথ দেখাবো। আমরা দুজনেই ঘুরে তাকালাম। দেয়ালের একটি কোণে একটি ছোট ফাটল দেখা যাচ্ছে। সেখান থেকে শুভর আত্মা ধীরে ধীরে বেরিয়ে আসছে। তার মুখটা এবার আর বিকৃত নয়, বরং সেখানে এক ধরনের বিষণ্ণতা। সে আমাদের দিকে তাকিয়ে হাত ইশারা করে ফাটলটার দিকে ইঙ্গিত করলো। আমরা বুঝতে পারলাম এই ফাটলের পিছনেই হয়তো সব রহস্যের সমাধান লুকিয়ে আছে। কিন্তু আমরা যদি ফাটলের দিকে এগিয়ে যাই, তাহলে হয়তো ডক্টর মোশাররফের শিকার হওয়া বাকি আত্মাগুলো আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। আর যদি না যাই, তাহলে হয়তো এই অভিশাপ থেকে কোনোদিনও মুক্তি পাবো না। আমরা এক অদ্ভুত দ্বিধার মধ্যে আটকে পড়লাম। আমরা দুজনই দেয়ালের ফাটল আর সামনে এগিয়ে আসা বিকৃত আত্মাগুলোর মাঝে আটকে পড়লাম। এক অজানা আতঙ্কে আমাদের শ্বাস বন্ধ হয়ে আসছিল। এমন সময় শুভর আত্মা ফিসফিস করে বলল, দ্রুত এই ফাটল দিয়ে ভেতরে যাও। তার কণ্ঠস্বরে কোনো ছলনা ছিল না। রায়হান আমার দিকে তাকিয়ে বলল, শুভ আমাদের সাহায্য করতে চাইছে। আমরা আর দেরি করলাম না। রায়হান এক লাফে ফাটলের দিকে ছুটে গেল। আমি তাকে অনুসরণ করলাম। বিকৃত আত্মাগুলো আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ার আগেই আমরা ফাটলের ভেতর ঢুকে পড়লাম। ফাটলের অন্য পাশে একটি ছোট্ট অন্ধকার গুহার মতো জায়গা। সেখানে ডক্টর মোশাররফের পুরনো লাইব্রেরি, চারপাশে পুরনো যন্ত্রপাতি আর রাসায়নিক পদার্থের বোতল ছড়িয়ে আছে। আমরা বুঝতে পারলাম এটাই ছিল তার গোপন ল্যাব। হঠাৎই আমরা দেখতে পেলাম ল্যাবের মাঝখানে একটি টেবিলের ওপর একটি পুরাতন ডায়েরি পড়ে আছে। তার ওপরেই জ্বলন্ত অবস্থায় শুভর আত্মা ভাসছে। সে আমাদের দিকে তাকিয়ে বলল, এই ডায়েরিতেই সব রহস্যের সমাধান রয়েছে, তোমরা এটা নিয়ে এখান থেকে যাও। আমরা দ্রুত ডায়েরিটা হাতে নিলাম। ডায়েরিটা হাতে নিতেই শুভর আত্মা একটি উজ্জ্বল আলোয় পরিণত হয়ে সেই ল্যাবের অন্ধকারের গুহার মধ্যেই মিলিয়ে গেল। ডায়েরিটা হাতে আসতেই আমাদের পায়ের তলার মেঝে আবার স্বাভাবিক হয়ে গেল। আমরা বুঝতে পারলাম শুভর আত্মা মুক্তি পেয়েছে। ল্যাব থেকে বের হয়ে আমরা সোজা আমাদের রুমে 203-এর দিকে তাকালাম। দরজা খোলা আর রুমের ভেতরে একটা শান্ত স্নিগ্ধ আলো জ্বলছে। দেয়ালের শেওলা আর স্যাঁতসেঁতে ভাব যেন এক নিমিষেই দূর হয়ে গেছে। আমরা রুমে ঢুকতে লক্ষ্য করলাম রুমের তাপমাত্রা স্বাভাবিকের চেয়েও বেশি আরামদায়ক। পুরনো বদ্ধ গন্ধের বদলে একটা তাজা ফুলের ঘ্রাণ নাকে এলো। পরের দিন সকালে আমরা ডায়েরিটা নিয়ে বসলাম। সেখানে ডক্টর মোশাররফের নিজের হাতে লেখা সমস্ত বিবরণ ছিল। তিনি লিখেছিলেন যে তিনি অমরত্বের ওষুধ আবিষ্কার করতে চেয়েছিলেন, কিন্তু তার গবেষণা বারবার ব্যর্থ হয়েছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে অমরত্ব কেবল মৃত্যুর মাধ্যমে পাওয়া যায়। তাই তিনি এমন একটি রাসায়নিক তরল আবিষ্কার করেন যা মানব শরীরকে জমাট করে আত্মাকে তার দেহের মধ্যে আটকে রাখে। আর সেই আত্মা তখন অন্য কারোর মধ্যে স্থানান্তরিত হয়ে তার ক্ষমতাকে বাড়িয়ে দেয়। শুভ ছিল তার প্রথম সফল পরীক্ষা। ডক্টর মোশাররফ চেয়েছিলেন শুভর আত্মাকে নিজের মধ্যে স্থানান্তরিত করে অমর হতে, কিন্তু শুভর মৃত্যুর পর তার আত্মা এত শক্তিশালী হয়ে যায় যে ডক্টর মোশাররফ তাকে নিয়ন্ত্রণ করতে পারেননি। এর ফলে শুভর আত্মা ডক্টর মোশাররফের ওপর প্রতিশোধ নেয় এবং তাকেই তার মতোই জমাট বেঁধে বাঁধিয়ে দেয়। ডায়েরির শেষ পাতায় তিনি লিখেছিলেন যে এই ডায়েরিটা খুঁজে পাবে, সে আমার সব জ্ঞান পাবে, কিন্তু বিনিময়ে তাকে 203 নম্বর রুমে এসে এই ল্যাবের রাসায়নিক পদার্থ ব্যবহার করে আমার আত্মাকে মুক্ত করতে হবে। তবেই তার জীবন থেকে অভিশাপ মুক্ত হবে। আমরা জানতাম আমাদের কি করতে হবে। লতিফ ছাত্রাবাসে 203 নম্বর রুম আর অভিশপ্ত রইল না, কারণ শুভর আত্মা মুক্তি পেয়েছে। আর আমরা সেই ডায়েরি ব্যবহার করে ল্যাবে ফিরে গেলাম। ডায়েরিতে লেখা পদ্ধতি অনুসরণ করে আমরা ডক্টর মোশাররফের আত্মাকেও মুক্তি দিলাম। আজ আর 203 নম্বর রুমের পাশ দিয়ে হেঁটে গেলে কেউ ভয় পায় না। আমাদের কলেজের পুরনো ছাত্রাবাস এখন একটি নতুন জায়গায় পরিণত হয়েছে। সেখানে পুরনো রহস্যের বদলে নতুন স্মৃতি তৈরি হয়। আমরা আর ভয় পাই না, কারণ আমরা জানি কিছু অভিশাপ হয়তো ভয়ের মতোই মনে হয়, কিন্তু সত্য ও সাহসের আলোয় সেগুলোকে জয় করা যায়।